শিক্ষার্থীবৃন্দু সবাইকে একটা প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনাভিতি ক্লাস। আর বরাবরের মতোই প্রেজেন্টেশন এসেছি আমি মুন্সি আলিম। আমরা আজকের আলোচ্য বিষয় হলো পুঁই মাচা। এটি হচ্ছে একটি গল্প, ছোট গল্প। এই গল্পটি লিখেছেন বাংলা ভাষার, বাংলা সাহিত্যের অন্যতম প্রধান একজন কথা সাহিত্যিক। তার নাম হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন যে বাংলা সাহিত্যের সেরা তিনজন লেখকের, সেরা তিনজন কথা সাহিত্যিকের মধ্যে কিন্তু একজন হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আপনি যদি তিনজন বন্দ্যোপাধ্যায়কে আপনি যদি না পড়েন, বাংলা কথা সাহিত্যের কিন্তু অনেক কিছুই আপনার অপূর্ণ থেকে যাবে। এর মধ্যে একজন হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আরেকজন হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়, আরেকজন হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তাহলে তিনজন বন্দ্যোপাধ্যায়ের কথা বললাম। এই তিনজন বন্দ্যোপাধ্যায় হচ্ছে বাংলা সাহিত্যে সেরা, যেটাকে বলা যায় অনেকটা সেরাদের সেরা। তো যাই হোক, আমরা আজকে আলোচনা করছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোন গল্পটি? পুঁই মাচা গল্পটি আলোচনা করছি। তো এই গল্পের কেন্দ্রীয় চরিত্র, যেটাকে আমরা বলবো যে চরিত্রকে কেন্দ্র করে পুরো গল্পটি আবর্তিত হয়েছে, সেটি হচ্ছে খেন্তি। চরিত্রটির নাম হচ্ছে খেন্তি। সে হলো সহায় হরি এবং একটু মনে রাখেন, নামটা মনে রাখবেন, সহায় হরি এবং অন্নপূর্ণা। এই দুইজনের, সহায় হরি এবং অন্নপূর্ণা দেবী, এই দুইজনের সন্তান হচ্ছে খেন্তি। খেন্তি হচ্ছে তাদের পরিবারের সবচেয়ে বড় সন্তান। তার ছোটটার নাম হচ্ছে পুটি, তার ছোটটার নাম হচ্ছে রাধি এবং তার ছোটটার নাম হচ্ছে লক্ষ্মী। তো এই চরিত্রগুলো আপনারা মনে রাখবেন। কেন মনে রাখবেন? যখন আপনি এই পাঠ থেকে যখন কোনো প্রশ্ন আসবে, আপনি যখন উত্তর করতে যাবেন, তখন এই চরিত্রগুলো এবং তাদের মুখে যে সংলাপগুলো আছে, একটি দুটি সংলাপ আপনি রচনার অর্থাৎ লেখার সময় আপনি ইনক্লুড করে দিবেন। তাহলে পেলে আপনার রচনার মান কী হবে? রিচ হবে। আর এটা যখন কোনো পরীক্ষকের নজরে পড়বে, তখন কিন্তু আপনার প্রতি সনজরটা বেড়ে যাবে। সনজর বেড়ে যাওয়ার মানে নিশ্চয়ই বুঝতে পারছেন, আপনার নম্বরটা বেশি পাওয়া। ওকে, তো কার কথা বলছিলাম? সহায় হরি চাটুর্যে এবং তার স্ত্রী অন্নপূর্ণা দেবীর কথা বলছিলাম। তাদের বড় মেয়ের নাম হচ্ছে খেন্তি। তো এই খেন্তির কথা বলছিলাম যে খেন্তি, তার কাজ হচ্ছে সকাল থেকে উঠেই এগোরে যাওয়া ওগরে যাওয়া, এ মাঠ থেকে সে মাঠ টই টই করে ঘুরে বেড়ানো আর কি। সে কখনো কি করে মাছ ধরে, আবার কখনো সে বনে বাজারে গিয়ে বিভিন্ন ধরনের কি সংগ্রহ করে, শাকসবজি সে সংগ্রহ করে। তার মধ্যে সে যেরকম একটু অরুণচণ্ডী, তার বাবাও ওইরকম অনেকটা অরুণচণ্ডী, সংসারে খুব একটা খেয়াল রাখে না এরকম আর কি। কিন্তু মেয়ের প্রতি তার একটা দরদ ছিল। কার? সহায় হরি চাটুর্যের কথা বলছি। তার যেরকম ছিল তার মায়েরও ছিল। তো একবার সে কী করলো, তার বাবা অর্থাৎ সহায় হরি, খেন্তির বাবা সহায় হরি, সে কী করলো, সে একবার বনে গিয়ে মাছ ধরে কিংবা বিলে গিয়ে মাছ ধরে, আবার একটু রস খাওয়ার জন্য, সে নিজের গাছ কিন্তু না, অন্যের গাছ থেকে যে রসগুলো পরিত্যক্ত আর কি, সেই রসগুলো খাওয়ার জন্য সে যেরকম উঠে পড়ে লেগেছে। তো সে রস কাটতে যাবে, রস আনতে যাবে, এই কারণে সে কি চাইলো, তার স্ত্রীর কাছে সে দা চাইলো বা ওইটা কাটার জন্য একটা চাইলো। কিন্তু তার স্ত্রী এই শুনে কিন্তু তেলে বেগুনে জ্বলে উঠলো। বলল যে আপনি যেরকম সংসারের খেয়াল রাখেন না, মেয়ের খেয়াল রাখেন না, আপনি যেরকম অরুণচণ্ডী হয়ে বনে বাজারে ঘুরেন, মাছ শিকার করে বা মাছ ধরে কাটান, রস খেয়ে কাটান, কার গাছে রস আছে, অর্থাৎ নিজের কিছু না অন্যের কিছু, আপনি সারাদিন অন্যের কাজে ব্যস্ত থাকেন, সংসারের কোনো খেয়াল রাখেন। আপনার মেয়েটা যে বড় হয়ে গেছে সেটাকে আপনি খেয়াল রাখেন? আপনার মেয়ের নামে যে সমাজের সব মানুষে কানাঘুষা করতেছে, আপনাকে যে একঘরা করে রাখবে, আপনার কি সেগুলো খেয়াল আছে? এখনও সময় আছে, মেয়ের দিকে খেয়াল দেন। মেয়েটা বড় হয়ে গেছে। গতকালকে সে শুনে এসেছে যে কোথায়, ওই যে কালী চণ্ডী মণ্ডপে কথা হয়েছে যে চাটুর্য মশাকে একঘরা করে রাখবে। কেন একঘরা করে রাখবে? আপনি কি বুঝতে পেরেছেন? আপনার মেয়ে অর্থাৎ এই যে আমাদের খেন্তি যে মেয়েটা রয়েছে, এই খেন্তি মেয়েটার আশীর্বাদ হয়েছে। তার আশীর্বাদ হওয়া আপনি নিজেই তো বুঝতে পারছেন, হিন্দু ধর্ম মতে সে কিন্তু উচ্চুজ্ঞ হয়ে গেছে। আশীর্বাদ হওয়ার বিয়ে হতে একই কথা, শুধু 7 পাক বাকি।
চাটুজ্জে মশাই কিন্তু খুব একটা পাত্তা দিলেন না, কিন্তু এই দুপুরবেলায় তার স্ত্রীকে কিন্তু আবার খুব একটা রাগাতে চাইলেন না। ফলে সে যা বলল সে আপাতমস্তক দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু অন্যমনস্ক হয়ে সে হজম করলো। তারপরে সে ওই খিড়কি দুয়ার আছে যেটা আর কি দরজা আমরা বলি, সে দরজা দিকে এগিয়ে গিয়ে সে বাইরে চলে গেল। তো যাই হোক, আমরা বলছিলাম যে এইভাবেই কিন্তু তার দিন কাটতে লাগলো। যতই অন্নপূর্ণা দেবী তাকে বলুক না কেন, সেগুলো খুব একটা মানে মাথায় নেয় না। আশেপাশের মানুষ, প্রতিবেশীরা, সমাজবাসীরা যাই বলুক না কেন, এক কান্দে শুনে আর কান্দে বের করে দেয়। হ্যাঁ, তো যাই হোক, আপনারা জানেন যে এটা তৎকালীন সমাজ ব্যবস্থায় এটা ছিল যে তখন 8 বছরের মেয়েদের কিন্তু বিয়ে দেওয়ার একটা রেওয়াজ ছিল, আর আগেও দেওয়ার রেওয়াজ ছিল। তবে স্ট্যান্ডার্ড ছিল তখন 8 বছরে, না হলে 9 বছর। 8 বছরে এটা বলা হয় কুমারী। এখনও কিন্তু কুমারী পূজা আছে হিন্দু ধর্মে। তো 9 বছর হলে সেটা হয় রোহিণী, এবং 10 বছর হলে সেটা হয় গৌরী। এবং 10 বছর পরে স্ট্যান্ডার্ডটি ছিল 10 বছর পরে মেয়েদের বয়স বাড়ন্ত হয়ে যায়। হ্যাঁ, এটাকে আমরা যেরকম ওই যে ওষুধের গায়ে কিংবা বিভিন্ন ফ্রুটসের গায়ে কিংবা ইয়ের গায়ে আমরা যেরকম দেখি যে এক্সপায়ার ডেট লেখা থাকে যে এতদিন পরে এক্সপায়ার্ড হয়ে যাবে মালটি, এরকম আর কি। তৎকালীন সমাজ ব্যবস্থা মনে করতো 10 বছরের পরে কোনো কন্যাকে বিয়ে দেওয়ার মানে হলো যে এই মেয়ের বয়সটা, বিয়ের বয়সটা অতিমাত্রায় বেড়ে গেছে। 10 থেকে যত বাড়বে, তৎকালীন সময় রেওয়াজ ছিল 15 অঙ্কটা, যৌতুকের মাত্রাটাও কিন্তু তত বেড়ে যেত। তো এরকম একটা রেওয়াজ ওই সময় ছিল। সহায় হরির এক সময় তার পূর্বপুরুষের কিন্তু ভালো অবস্থা ছিল, কিন্তু তার মানে তার অবস্থান থেকে কিন্তু সে অবস্থা সে রাখতে পারেনি। অর্থাৎ তিনি একেবারে তার পিঠ দেয়ালে ঠেকে গেছে, অনেকটা দিন আনে দিন খাই বসে। তো তার কাজ হচ্ছে বাগদি বাড়ি ঘুরে বেড়ানো, দুলে বাড়ি ঘুরে বেড়ানো, ওই যেখানে সেখানে ঘুরে বেড়ানো। হ্যাঁ, এই আর কি। তো বর্তমানে মেয়ের বয়স প্রায় মানে 15 বছর। এই 15 বছর হলেও কিন্তু তারা কি করছে না, অন্নপূর্ণা দেবী বলেন আর সহায় হরি চাটুজ্জে বলেন, তারা কিন্তু বাইরে কিন্তু 15 বছর বলে তারা কিন্তু প্রকাশ করে না। তারা বলছে এই মাত্র সবে 11 পড়বে মেয়ের বয়স। 15 হলে তো বিশাল একটা মানে বিপদ, মানে তখন তো বলবে যে মেয়ে তার বিয়ে হওয়াই উচিত না, এরকম আর কি বিষয়টা। এটা তো মেয়ে তো বুড়ো হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, এই মেয়ের আর কি বিয়ে হবে। এই কারণে তারা বলে মেয়ের বয়স তো 11 হয়েছে, এই সবে 11 পড়বে আর কি, 11 পড়বে। এর মানে হচ্ছে বিয়ের বয়স এখনও আছে। তো যাই হোক, এর মধ্যে ওই খিড়কি দুয়ার দেশে বেরিয়ে গেল শহরে চাটুজ্জে। তো তার আরও এই সময় 3 জন মেয়ে প্রবেশ করলো। 3 জনের মধ্যে একজন হলো খেন্তি, এবং আরেকজন হলো রাধি, এবং আরেকজন ছোট মেয়ে। তো এই 3 জন যখন প্রবেশ করলো, এর মধ্যে বড়জনের হাতে, বড়জন নিশ্চয় অনুমান করতে পারছেন আমি কার কথা বলছি? হ্যাঁ, খেন্তির কথা বলছি। বড়জনের হাতে বেশ কিছু চিংড়ি আছে। এই চিংড়ি নিয়ে প্রবেশ করে এমন সময় অন্নপূর্ণা দেবী সামনে পড়লো। অন্নপূর্ণা দেবী দেখে তো চোখগুলো বড় বড় করলো। এই বড় বড় চোখ দেখে তো খেন্তির ভেতরটা কিন্তু শুকিয়ে গেল। ওরা যাই কিছু বলেন, তারা কিন্তু সব ছেলে মেয়ে, শহরে চাটুজ্জের সব ছেলে মেয়েগুলো কী করতো, মানে অন্নপূর্ণা দেবীকে কিন্তু ভয় পেত। অর্থাৎ তারা তাদের মাকে ভয় পেত, বাবাকে ভয় পেত না, বাবাকে তারা বন্ধুর মতো মনে করত। তো এই চিংড়ি কে দিল না চুরি করে আনলো, অন্নপূর্ণা দেবী কিন্তু বুঝতে পারেন যে এটা তো কেউ বিনামূল্যে দেওয়ার কথা না, নিশ্চয়ই হয়তো সে চুরি করছে কিংবা কারোটা মেরে নিয়ে আসছে, অজান্তে নিয়ে আসছে। তো সে কিছু বলার আগেই খেন্তি বলল যে মামি এটা চুরি করিনি, এই গয়া বুড়ি আমাকে দিল, আর দিয়ে বলল যে তোমার বাবার কাছে আমি কিন্তু আরও আগে 2 পয়সা পেতাম, সেগুলো কিন্তু দেয়নি, এখন নতুন করে নিতে যাচ্ছ। যে খেন্তির হাতে রয়েছে চিংড়ি মাছ, এবং তার এক হাতে চিংড়ি এবং আরেক হাতে মানে পুঁইয়ের বেশ কিছু ডালপালা রয়েছে। পুঁই মানে পুঁইশাক যেটাকে আমরা বলি। তো শুধু তার হাতেই নেয়, এবং তার সাথে যে 2 জন ছিল, এদের 2 জনের হাতে কিন্তু পুঁইয়ের অনেকগুলো ডাঁটা ছিল। এই ডাঁটাগুলো মানে পুঁইয়ের পাতাগুলো অনেকটা হলুদ হয়ে গেছে। যেরকম মানে গাছগুলো বুড়ো হয়ে গেলে আমরা ফেলে দিই, এরকম ফেলে দেওয়া গাছই আর কি। মানে সে কী করেছে, কেউ ফেলে দিতে চেয়েছিল, প্রতিবেশী, সে বলেছে আপনি ফেলে দিবেন তা আমিই নিয়ে যাই। এরকম অনেক বিষয়টা যে মানে খেন্তি ওই প্রতিবেশীর কাছ থেকে এরকম নিজেই কেটে নিয়ে আসছে।
তো তার মার কিন্তু এটা বুঝতে বাকি রইল না। তো সে খুব রাগে সে গজরাতে লাগলো এবং বলল, তার ছোট মেয়েকে বলল, যা তো রাধি, এই পুয়ের ডাঁটাগুলো ওই ছায়ের পাশে জঙ্গলে ফেলে দিয়ে আয়। সে রাগ করে এই কথাগুলো বলল। তখন তো খেন্তির তো মানে অনেকটা চোখ মুখ শুকিয়ে এলো, এবং এই ফাঁকে অন্নপূর্ণা এটাও বলল যে মেয়ে মানুষের আবার অত নোলা কিসের। মানে নোলা বলতে এখানে বোঝানো হচ্ছে লো আর কি, যে তুমি মেয়ে মানুষ, তুমি একটু আটসাট হয়ে চলবে, তোমার এত লোভ থাকতে হবে কেন? তাও অন্যের জিনিসের প্রতি তুমি কেন লোভ করতে যাবে? নিজের যা আছে তাই নিয়ে তুমি সন্তুষ্ট থাকতে পারো না? অন্যের জিনিস কেন চুরি করতে হবে? যারা ফেলে দিচ্ছে সেই জিনিস তুমি কেন নিচ্ছ? এ তো নষ্ট জিনিস, নিজেও তো দেখতে পাচ্ছ এগুলো হলুদ হলুদ হয়ে গেছে, খাওয়ার উপযোগী না। যাই হোক, এই অবস্থায় সহায় হয়ে নিজেও দেখলেন যে মেয়েকে ভৎসনা করতেছে তার মা, কিন্তু অন্নপূর্ণাকে সে চটালেন না বা রাগালেন না, নিজেও আফসে শুধু এইটুকু বললেন, থাক না, মেয়েটা নিয়ে আসছে, তবে কি হয়। কিন্তু দেখলেন যে সহায় হয়ে দেখলেন যে পরবর্তী এর চেয়ে বেশি আর কিছু বলা যাবে না, বললে কিন্তু অবস্থা এতে বিপরীত হয়ে যাবে। তো যাই হোক, অন্নপূর্ণা নিজেও তাদেরকে ধমক দিয়ে গালাগালি করে কিংবা রাগান্বিত স্বরে কথা বলে পরবর্তী তিনি তার ভেতরটাও কিন্তু অনেকটা ওই যে বলে না মায়ের মন বলে একটা কথা, সে নিজেও কিন্তু ভেতরে ভেতরে একটু অনুতপ্ত বোধ করেন, আরে আমার মেয়েটা, নিজে তাদেরকে খাওয়াতে পারি না, নিজে তাদেরকে পোশাক কিনে দিতে পারি না, আরেকজনে ফেলে দিচ্ছে সেই শাকটা নিয়ে আসছে, তারপরে আমি তাকে খেতে দিলাম না, আমি সেগুলো রাগ করে ফেলে দিলাম। ওই যে নিজের ভিতরে এক ধরনের অনুতপ্ততা বোধ তার ভেতরে কাজ করলো। তো যাই হোক, তারা যখন বাড়ি থেকে বাইরে চলে গেছে, বাবা এবং মেয়েরা যখন বাইরে চলে গেছে, এই ফাঁকে অন্নপূর্ণা নিজে কী করলেন, চুপি চুপি গিয়ে ওই থেকে যেখানে ফেলে দিয়েছিল সে ছায়ের পাশ থেকে সেই পোশাকগুলো নিয়ে এলো। সবগুলো সে নিতে পারে নাই, কিছু পুঁই মানে ছায়ের সাথে লেগে, আবার কিছু পুঁইয়ের ডাঁটা কাদা মাটিতে লেগে একবার নষ্ট হয়ে গেছে, যেগুলো সে আর আনতে পারেনি। যা এনেছে তা দিয়ে সে চুপি চুপি রান্না করে নিল। বিকেলবেলা যখন খেতে বসলো, খাওয়ার সময় সহায় হরি এবং খেন্তি সবার কিন্তু মুখ ভার, কিন্তু হঠাৎ করে তাদের সামনে যখন দেখলো মানে পুঁই শাকের সাথে চিংড়ি মাছের চচ্চড়ি, তাদের মাথায় কিন্তু, তাদের চোখ কিন্তু ছানাবড়া হয়ে গেল। আরে এগুলো তো আমরা ফেলে দিয়েছিলাম, এগুলো আসলে কোথা থেকে? খেন্তি কিন্তু ছিল ভোজন রসিক, মানে ভোজন রসিক বলতে বুঝতেই পারছেন, সে খেতে বসলে কিন্তু একাধারে খেতেই থাকে যতক্ষণ পর্যন্ত না শেষ হয়। তো মোটামুটি ওই 4 ভাগের 2 ভাগ দিয়ে দিল খেন্তিকে। তখন দেখলো যে খেন্তি আবারও সে লুপ করতেছে, আরেকটু খাবে। তখন তার মা বুঝতে পারলো এবং আরেক অংশ দিয়ে দিল, বাকি 1 অংশ দিয়ে বাকি সবাই খেলো। তো সবাই এখন খুব খুশি। তো অন্নপূর্ণা নিজের জন্য যেটা ছিল সেটাও সে কী করলো, খেন্তিকে দিয়ে দিল। তো দিয়ে দিল, এরপরে আরেকটা অংশ রেখেছিল অন্নপূর্ণা, সে একটু কৌশল করে কী করলো, একটু বাইরে চলে গেল, যে আমি একটু বাইরে থেকে আসতেছি, ওই একটা কাজ বাকি আছে, ওইটা আমি নিয়ে আসছি। তার থালাতে আর কিছু অংশ পুঁই রেখে দিছে। তো যখন সে বাইরে গেল, এই ফাঁকে অন্নপূর্ণা এটা জানে যে এসে আর সেই পুঁইগুলো পাবে না, এবং তার মেয়ে যাতে ওই অংশটা নিয়ে যায়, এই জন্য সে বাইরে গেছে। এবং এসে দেখে সত্যি তিনি যখন বাইরে গেলেন, এসে দেখলেন তার থালাতে যে পুঁইগুলো ছিল, যে চিংড়িগুলো ছিল, এই চিংড়িগুলো আর নাই। তার বুঝতে বাকি রইল না এটা যে তার ভোজন রসিক মেয়ে খেন্তির কাজ, তার কিন্তু এটা বুঝতে বাকি রইল না। যাই হোক, সন্তানরা যখন খায় তখন মায়ের মনটা এমনিতেই ভরে যায়, অন্নপূর্ণার মনও তখন ভরে গেল এই খেন্তির খাওয়া দেখে। তো পরের দিনের বিষয়, কালীময়ের চণ্ডী মণ্ডপ, সেখানে তার অর্থাৎ খেন্তির বাবা গেছেন, সহায় হরি চাটুর্য মশাই গেছেন। এই সহায় হরি চাটুর্য মশাই যাওয়ার পর থেকেই কালীবাবু কিন্তু তার মাথাটা নষ্ট করে ফেলতেছে। কীভাবে নষ্ট করে ফেলতেছে শুনুন। এই কালীময় বাবু কিন্তু প্রথম ঘটকালি করেছে কার? খেন্তির ঘটকালি করেছে। কীভাবে ঘটকালি করলো, কার সাথে ঘটকালি করলো? তিনি ঘটকালি করেছেন শ্রীমন্ত মজুমদারের ছেলের সাথে। তিনি সহায় হরি চাটুর্যের মেয়ে অর্থাৎ খেন্তির সাথে উনি আশীর্বাদ করেছিলেন। তো আশীর্বাদ মানে এক ধরনের বিয়ে, আমরা যেটাকে বলি এঙ্গেজমেন্ট আর কি, অনেকটা বিয়ের মতোই। তো আশীর্বাদ হয়ে গেছিল ঠিক, কিন্তু ছেলে সম্পর্কে তারা বিশদ জানতো না। তো
তো দিনক্ষণ যখন ঠিক হলো, তার আগে হঠাৎ করে সহায়হরি জানতে পারলেন এই ছেলেটা পাশের গ্রামে কি একটা কারণে মানে মানুষের হাতে বেধড়ক মার খেয়েছে। কি একটা কারণে মার খেয়েছে তিনি অনুমান করে নিলেন এটা কিন্তু চুরির কারণে মার খেয়েছেন। এরকম একটা চোরের সাথে তার মেয়েকে তিনি আর বিয়ে দিতে সম্মত হলেন না, বা তার ঘরে মেয়েকে দিতে আর সম্মত হলেন না। তিনি নিজ থেকে বিয়েটা বাতিল করে দিলেন। যে এই কালীবাবু কেন এই মজুমদারের ছেলের সাথে কেন বিয়েটা ঠিক করলেন? লোকে কানাঘোষা করতেছিল এই কালীবাবুর কাছে নাকি ওই মজুমদার সাহেব অনেক টাকা পেতেন, সে নাকি অনেক দেনগ্রস্ত। ইভেন মানে এত সুদের টাকা হয়েছে যে এই সুদের টাকার জন্য নাকি এখন মামলা করার বাকি। তো এই অবস্থা থেকে রক্ষার জন্য নাকি তার সাথে একটু সুসম্পর্ক স্থাপনের জন্যই কী করেছিল, সহায়হরির মেয়ের সাথে তার ছেলের একটা সম্বন্ধ স্থাপনের চেষ্টা করেছিল। তো এগুলো একটা বিষয়, এগুলো সে তার মনে কান মন্ত্র দিচ্ছে যে তুমি কাজটা ভালো করো না, এরকম করতে থাকলে তুমি কি সমাজে থাকতে পারবা? তুমি কি ঠাকুরদের মান ইজ্জত মারতেছো না? হিন্দু হয়ে কি আমাদের হিন্দু সমাজের ইজ্জতকে নষ্ট করতেছো না? তোমার মেয়ের তো আশীর্বাদ হয়ে গেছে, আশীর্বাদ হওয়া মানে তোমার মেয়েটা তো উৎসুক হয়ে গেছে, এটা হওয়া মানে তো বিয়ে হওয়া। এরকম থাকতে, এরকম যদি তুমি থাকো তাহলে তুমি তো একগোড়া হয়ে যাবে। তো যাই হোক, সে শুধু শুনলো, কোনো কথা বাড়ালো না। ওই যে এক কান্দা শুনে আরেক কান্দা বের করে দেয়, সেটা যেরকম বাড়িতে সেটা যেরকম বাইরেও। তো তারপরের দিন সে কী করলো, শহরে তার মেয়েকে বলছে, খেন্তি ওই একটা শাবল নিয়ে আয় না রে, ওই বনে আমরা যাব। ওই বনে গিয়ে শুধু বনটা বলেছে, আর খেন্তি কিন্তু বুঝে ফেলেছে কী করতে হবে। তখন তারা খেন্তি কী করলো, ভিতরে গেলো এবং শাবল নিয়ে আসার জন্য। সত্যি সত্যি এই সময় অন্নপূর্ণা কিছুটা বুঝে কিছুটা না বুঝে, এই সময় তার কাছে একটি মেয়ে এসেছিল এবং তাদের বাড়ির একটি কাজ করে দেওয়ার জন্য, এবং এই মেয়ের সাথে অন্নপূর্ণা চলে গেল। এই ফাঁকে তারা কী করলো, বাপ এবং মেয়ে শাবল নিয়ে সেই বনের মধ্যে এর আগেই চলে গেছে। বনের মধ্যে যেই ঝুপঝুপ করে কোপাচ্ছিল, আর ওই মেয়ের সাথে অন্নপূর্ণা ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। তো ভাবলো এত বনের মধ্যে যেখানে বাঘ টাক থাকে, বানর থাকে, এরকম ঘন জঙ্গলের মধ্যে এখানে খুব খুব করে কে কোপাচ্ছে। কিছুটা বুঝলো আবার কিছুটা বুঝলো না, একটু থামলো আবার পরে চলে গেল। যখন সে কাজ সেরে বাসায় ফিরলো, তখন দেখে যে বাড়িতে মানে 15 থেকে 16 কেজি ওজনের একটি কি আছে, একটি মেটে আলু আছে। এটি দেখে তো অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলে উঠলো, বলল যে তুমি এই বুড়া বয়সে 3 কাল গিয়ে তোমার এই লাস্ট কালে এসে তুমি ঠেকেছ। এই বয়সে তুমি চুরি ছাড়লে না, এটা তো তোমার নিজের না, তুমি আরেকজনের গাছ থেকে চুরি করছো। এই ময়সা চকিদার তোমাকে যদি দেখে তাহলে কি তোমাকে আস্ত রাখবে? এই বুড়া বয়সে তোমাকে জেলে যেতে হবে। আচ্ছা তুমি না হয় গেলা, তোমার এই যে সমত্ব কন্যা, এই যে খেন্তি, তুমি তাকে কেন নিচ্ছ, তাকে কেন নষ্ট করছো, তুমি তাকে কেন চোর বানাচ্ছ? তোমার মাথায় কি বুদ্ধি শুদ্ধি নাই? আমাদের যা আছে আমরা তাই নিয়ে তো চলতে পারি, এত কিছুর দরকার কি? তো সহায়হরি নিজের পক্ষে অনেকগুলো যুক্তি দাঁড় করাতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আসলে ওই যে মিথ্যে বলে যেটা হয় আর কি, শেষ পর্যন্ত কিন্তু সে গুছিয়ে উঠতে পারে নাই। অন্নপূর্ণার কথার যুক্তির কাছে তার যুক্তি কিন্তু হেরে গেল। ওই যে সত্যের কাছে যেরকম মিথ্যা পরাজিত হয়। এর 2 থেকে 3 দিন পরের ঘটনা। তখন একদিন খেন্তি কী করলো, পুঁয়ের ডাঁটা সে মানে রোপণ করতেছিল। তখন অন্নপূর্ণা বলল যে এই শীতের সময় কিন্তু আসলে মানে কি হয় না, এগুলো ভালো হয় না, বিশেষ করে পুঁই গাছটা বেশি ভালো হয় বর্ষাকালে। কেন বর্ষাকালে ভালো হয়? তখন আর পানি দিতে হয় না, পুঁয়ের মানে ওই বৃষ্টির পানিতে এমনি তরতর করে সেগুলো কি হয়, বড় হয়ে যায়। পরের ঘটনাটা বলছি, পৌষ সংক্রান্তিতে ওই তাদের যা আছে তাই দিয়ে তার মা কী করলো, পৌষ সংক্রান্তি পালনের চেষ্টা করলো। মেয়েকে বললো তুমি তো বনে বাজারে ঘুরে বেড়াও, তোমার কাপড় চোপড় তো ঠিক নেই, যা কাপড় চোপড় ঠিক করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এই কাজে তুমি লাগো, কারণ এটা তো ধর্মীয় একটা অনুষ্ঠান, সব কাপড়ে মানে এখানে কিন্তু বসা যায় না। তো তখন সে মানে ভালো কাপড় চোপড় পরে এসে কিন্তু তার মার সাথে হেল্প করলো, মানে সহযোগিতা করলো। তো একবার বৈশাখ মাস যখন এলো,
হঠাৎ করে মানে এত চাপের কারণে, এক তো ঘরে চাপ, দ্বিতীয়ত বাইরের চাপ, অর্থাৎ ঘরে বাইরে উভয়ের চাপে সে কিন্তু মানে হয়ে গেল, অতিষ্ঠ হয়ে গেল সহায় হরি। তখন বৈশাখ মাসের শুরুর দিকে কি করলো, খেন্তির একটা বিয়ে দিয়ে দিল। কার সাথে বিয়ে দিল? তার পরিচিত এক আত্মীয়র মানে ছেলের সাথে তার বিয়ে দিয়ে দিল। সবচাইতে আশ্চর্যের বিষয় কি জানেন, তৎকালীন সময় কিন্তু পাত্রদের বয়স কত এ নিয়ে কিন্তু ভাবা হতো না। এই খেন্তির বয়স মানে 13-14 থেকে 15 এরকম হবে, কিন্তু তার বিয়ে হলো যার সাথে তার বয়স 40-এর কম হবে না, মানে লেখকের ভাষা মতে, অর্থাৎ 40 কিংবা তারও বেশি হওয়ার কথা। এই 40 বছরের বড় মানে বয়স্ক লোকের সাথে খেন্তির কি হয়ে গেল, বিয়ে হয়ে গেল। খেন্তির বিয়ে হয়ে গেল। তো এই প্রথম কিন্তু অন্নপূর্ণা তার ভেতরে কিন্তু এক ধরনের রোদন কাজ করতেছিল। এত বয়স্ক একজন লোকের সাথে বিয়ে দিবে, মন সায় দিচ্ছিল না। কিন্তু না দিয়ে কী করবে, তাদের যে মানে পারিবারিক যে অবস্থা, অর্থনৈতিক যে অবস্থা, ভালো মানে বর পেতে হলে তাকে যে অনেক কিছু দিয়ে দিতে হবে। অর্থাৎ ভালো বর মানে আপনার পণের অঙ্কটাও বেশি দিতে হবে। যত বেশি যৌতুক দিবেন তত বেশি ভালো বর মিলে। আর যৌতুক পরিমাণ কম হলে মানে বরও কিন্তু এরকম নিম্নমানের হয়। যাই হোক, প্রথম এই বয়স্ক বরের সামনে যেতে সে ইতস্তত করলো। পরে ভাবলো যে খেন্তি হয়তো খুব মন খারাপ করতে পারে, যে কারণে সে নিজেই কী করলো, খেন্তির হাতটা বরের হাতে তুলে দিল। তো খেন্তি চলে যাচ্ছে পালকিতে চড়ে। ওই যেখানে গিয়ে, যে বনের কাছে গিয়ে খেন্তু থেমেছিল, সেখানে গিয়ে খেন্তির আঁচলটা মানে মাটির সাথে লেগে গেল, সেই ঘাসগুলোর সাথে লেগে গেল। তখন এই অন্নপূর্ণা দেখলেন যে তার কম দামি আঁচলটা মানে আস্তে আস্তে যাচ্ছে। এই বড় ঘরে গিয়ে তার মেয়েটা খাপ খাওয়াতে পারবে কি না, আর সে যে ভোজন রসিক মেয়ে, সেখানে তারা আমার মতো করে মানে এই তার মার মতো করে দেখবে কি না, এই নিয়েও কিন্তু অন্নপূর্ণা দেবী বেশ চিন্তায় রইলেন বা চিন্তা করতে লাগলেন। যাই হোক, এর মধ্যে বিয়ে হয়ে গেল, বেশ কিছুদিন কেটে গেল। তো 1 বছর পরের ঘটনা, ফাল্গুন মাস গিয়ে আষাঢ় মাস পড়েছে। তো এই সময় সহায় হরি এবং বিষ্ণু দুজনে আলাপ করতেছিলেন। বিষ্ণু মানে প্রতিবেশী আর কি, বিষ্ণু। তো বিষ্ণুর সাথে ঘটনাক্রমে তিনি প্রসঙ্গক্রমে আলাপ করতেছেন। ওই বিষ্ণু আরেকটা বিয়ের প্রস্তাব নিয়ে আসছে। তো প্রসঙ্গক্রমে বললেন যে আপনার বড় মেয়ের কী অবস্থা। তখন সে বলল যে 1 বছর আগে তার মেয়ে কি হয়েছে, বসন্ত রোগে মারা গেছে। তখন সে বলল কিভাবে মারা গেল? বলল যে একবার শীতের সময় আমরা গিয়েছিলাম, আর শীতের মৌসুমে ওই তার মা এত করে বলল, তখন আমি গিয়েছিলাম। যাওয়ার পরে ছেলের বাবা এবং মা তির্যক অপমান করেছিল, বলেছিল এই শীতের মৌসুমে তার বাপ খালি হাতে এসেছে, এমন ছোট লোকের ঘরে ছেলেকে বিয়ে করানোই মানে কি হয়েছে, আমাদের অকল্যাণ হয়েছে। তো মেয়েকে আনতে চাইলাম, কিন্তু মেয়েকে দিল না। ওই যে বিয়ের সময় 250 টাকা বাকি ছিল, এই 250 টাকা মানে 250 টাকা দিতে পারেনি, সেই কারণে তারা মেয়েকেও দিল না। তো আবার গেলাম, একই রকম কাজ হলো। পরবর্তী শুনলাম মেয়ের নাকি বসন্ত রোগ হয়েছিল। তো আমাকে একবার খবরও দিল না, আমাদের কাছেও দিল না। ওই যে টাকা বাকি ছিল, যে কারণে আমাদের বাড়িতেও দিল না। এই মেয়েটাকে তখন তারা, আমাদের এক আত্মীয় ছিল, দুঃসম্পর্কের আত্মীয়, সেই আত্মীয়ের বাসায় রেখে দিল। রোগে সুগে ভুগে মানে দুঃখে একসময় মেয়েটা মারা গেল। তো এটা বলতেছিলেন, আর তার ভেতরটা হাহাকারে ফেটে যাচ্ছিল। এত আদরের মেয়েটা, যে মেয়ের সাথে তার বন্ধুত্বের একটা সম্পর্ক ছিল, মানে যে মেয়েকে সে অন্যভাবে মানে এত আদরে বড় করেছে, সেই মেয়েটা বিনা চিকিৎসায় অনাদরে মেয়েটা একসময় কী করলো, মারা গেল। এই কথাগুলো বলতেছিলেন কে? বলতেছিলেন সহায় হরি চাটুর্যে। কার কাছে বলতেছিলেন? বিষ্ণুর কাছে বলতেছিলেন। যাই হোক, পরে এর বেশ কিছুদিন পরে ঘটনা, শীতের মৌসুম, পুটি বুঝতেছিনি, সহায় হরি চাটুর্যের মেয়ে আর কি, সে ওই মানে পিঠা বানাচ্ছিল শীতের মৌসুমে, ওই যে পৌষ সংক্রান্তি যেটা আর কি, পিঠা বানাতে গিয়ে যখন সে নাড়াচাড়া করতেছিল, তখন হঠাৎ করে এই নাড়াচাড়া করতে তার দিদির কথা মনে এলো। যখন সে একটু খাবে কিংবা মুখে দিবে, তখন কিন্তু পুটি বলল যে মা, দিদি এই পিঠাগুলো বড় ভালোবাসতো। তখন মায়ের ভেতরটা মোচড় দিয়ে উঠলো, আহারে আমার মেয়েটা। তো এই হলো বেসিক থিম আমাদের পুঁই মাচা গল্পের।
যৌতুক প্রথার কারণে কিভাবে একটি ভালো সংসার নষ্ট হয়ে যায়, যৌতুক প্রথার কারণে কিভাবে সমাজে আমাদের নারীরা নির্যাতনের শিকার হয়, নিপীড়নের শিকার হয় এবং তাদেরকে আত্মহননের পথ বেছে নিতে হয় কিংবা তাদেরকে মৃত্যুর দিকে ধাবিত হতে হয়, এটাই হচ্ছে আমাদের এই গল্পের মূল উপজীব্য বিষয়। আপনি হৈমন্তী বলেন কিংবা আমাদের পইমাচা বলেন, সবই কিন্তু একই ক্যাটাগরির এবং এগুলোর মূল উপজীব্য বিষয় হলো কি যৌতুক প্রথার নির্মম বলি বা যৌতুক প্রথার বিষবাষ্পে বলি হওয়া নারীর করুণ কাহিনী। তো এই গল্প সম্পর্কে যদি আরও কোনো বেসিক আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা কমেন্ট অপশন তো খোলা রয়েছে, সেখানে আপনারা প্রশ্ন করবেন। আর এছাড়াও যদি আপনার আরও কোনো কিছু বলার থাকে, ফেসবুকে আমাদের টিউটোরিয়াল গ্রুপ আছে, লাইক পেজ রয়েছে মুন্সি আলিম, সেখানে আপনারা প্রশ্ন করতে পারেন। আশা করছি আপনারা সকল প্রশ্নের সমাধান পাবেন। আর শেষবেলায় এটাও বলছি যে এই ক্লাসটি আপনি যখনই করবেন খাতা কলম সাথে নিয়ে একটু ক্লাসগুলো করার চেষ্টা করবেন। আমি যে তথ্য এবং উপাত্তগুলো দিলাম এগুলো একটু নোট আকারে যখন আপনি পড়বেন এবং নোট আকারে যখন পরীক্ষার পূর্ব রাতে যখন নোটগুলো আপনি পড়বেন তখন কিন্তু আপনার বেশ উপকারে আসবে। তো যাই হোক, যদি ক্লাসটি ভালো লেগে থাকে আপনাদের সহপাঠীদের সাথে, প্রিয়জনদের সাথে একটু শেয়ার করবেন। ভালো ক্লাসগুলো ছড়িয়ে পড়ুক না পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে। সবশেষে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সাবস্ক্রাইব করলে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে চলে যাবে। তো এই লকডাউনের দিনে যে যেখানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সবার প্রতি রইল শুভকামনা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।